নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। ভারতের ইসরোর চেয়ারম্যান একটি মারাত্মক তথ্য তিনি তুলে ধরেছেন এবং এই তথ্যটি জানার পর কার্যত যারা ডিফেন্স নিয়ে চর্চা করে তাদের মধ্যে একটি এই কথাটা শোনার পর তাদের মধ্যে একটা শিহরণ সৃষ্টি হয়ে গেছে যে কি এমন কথাটি বললেন যে এই কথাটা বলার পরেই কার্যত আমাদের মতন লোকেদের ক্ষেত্রে এটি হচ্ছে তাহলে এতদিন ইসরো কি করছিল। তো এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্প্রতি ইসরোর চেয়ারম্যান একটি প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে চাইলে ভারত সরকার যদি চায় তবে আমরা যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করতে প্রস্তুত। আমাদের কাছে সেই ধরনের টেকনোলজি রয়েছে যে টেকনোলজির মাধ্যমে আমরা যুদ্ধের প্লেন তৈরি করতে পারি। তবে স্বাধীনতার ৭৫ বছর বাদে কেনই বা ইসরো এতদিন বাদে ভারত সরকারের কাছে এই প্রস্তাবটি দিল, কেন তারা এতদিন এই প্রস্তাবটি দেয়নি, এই নিয়েই বিশেষজ্ঞ মহলে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেছে, একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এবং স্পেসিফিকভাবে ইসরোর চেয়ারম্যান বলেছেন যে কেন ভারতবর্ষ বিদেশি সংস্থার ওপর বা বিদেশি কোম্পানির ওপর নির্ভরশীল হতে যাচ্ছে, যেখানে ইসরোর মতন যে সংস্থা রয়েছে তারা বিভিন্ন রকমের ইঞ্জিন তৈরি করে থাকে। বর্তমানে ক্রায়োজেনিক ইঞ্জিনেও ইসরো মহারত হাসিল করেছে এবং কার্যত রাশিয়া আমেরিকার সাথে সমান তালে এই ইঞ্জিন নিয়ে ইসরো নানা রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করছে এবং তাদের সফলও হয়েছে এবং এই ইঞ্জিনের মাধ্যমে তারা স্যাটেলাইট পর্যন্ত মহাকাশে পাঠিয়েছে। তো ইসরোর চেয়ারম্যানের এই কথাটা শোনার পর না যে প্রশ্নচিহ্নটি দাঁড়িয়েছে, এটা শুধু আমার বলে না, আপনাদেরও কাছে প্রশ্ন হতে পারে যে এতদিন কেন ইসরো বলেনি। কোনো শত্রু বা আমেরিকা বা রাশিয়ার কোনো দেশের কি চাপ ছিল যে চাপের কাছে কার্যত মাথা নত করে ইসরো এই জায়গাটাতে তারা হাত বাড়ায়নি? তার কারণ হচ্ছে স্বাধীনতার পর থেকেই জিটিআরই আমাদের যে যুদ্ধের প্লেনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে তারা কিন্তু তৈরি করার যে সংস্থা তৈরি হয়ে গেছিল এবং তারপর থেকে দীর্ঘ এত বছর চলে গেছে, জিটিআরই কিন্তু তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারেনি। তো ইসরো হঠাৎ করে এই কথাটা বলার পর কার্যত যে প্রশ্নটা দাঁড়িয়ে যায় যে ভারত সরকারের কি কোনো উদাসীনতা ছিল? কেন ভারত সরকার এতদিন ইসরোকে এই দায়িত্বটি দেয়নি? এটা তো স্বাভাবিক বিষয়। আপনি প্রত্যেকেই জানি যে ভারতের ইসরোর যে সাফল্য, সেই সাফল্যে প্রত্যেক ভারতবাসীর কিন্তু প্রত্যেকেই তারা গর্ববোধ করে যে আমরাও কিন্তু আমেরিকা, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের থেকে অন্তত স্যাটেলাইট নিক্ষেপণের ক্ষেত্রে ইসরোর যে সাফল্য, সেই সাফল্য কিন্তু প্রশ্নাতীত। সম্প্রতি ইসরো একটার পর একটা সাফল্য অর্জন করেছে। তো সেইখানে দাঁড়িয়ে কেন আমরা ইসরোকে এতদিন দায়িত্বটা দিইনি? তার কারণ কেন আমি বিদেশি বা বৈদেশিক যে যে চাপ, সেই চাপের কথা বলছি। আপনাদের হয়তো মনে থাকলেও থাকতে পারে 1993 সালে কিন্তু আমাদের ইসরো তারা ক্রায়োজেনিক ইঞ্জিন প্রায় তৈরি করে ফেলেছিল, কিন্তু আমেরিকার সিআইএ এই ক্ষেত্রে ইসরোর একটি বিজ্ঞানী যিনি কিনা যে এই ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি প্রায় সম্পূর্ণ করে ফেলেছিলেন, তাকে কিন্তু নানা রকম ভারত বিরোধিতার আঁচিলায় তাকে গ্রেপ্তার করা হয়। তো এর পেছনে পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে আমেরিকা চায়নি ভারত সেই 1993 আজ থেকে ধরে রাখুন প্রায় 31-32 বছর আগেই কিন্তু ভারত এই টেকনোলজি কিন্তু তারা তৈরি করে ফেলেছিল, কিন্তু আমেরিকার চাপ বা আমেরিকার নানা রকমভাবে কৌশলে আমাদের কিন্তু এই যে যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটি তৈরি করতে দেয়নি। বর্তমানে আমাদের ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন বেসরকারি সংস্থা, বিশেষ করে স্যাফরান, রোলস রয়েস এবং জিইর সাথে আমরা ইঞ্জিনের নানা রকম কথা বলছি। অ্যামকার জন্য যে ইঞ্জিন তৈরি হবে সেটা নিয়ে কথা বলছি এবং বিদেশি যে সংস্থা তারা ভারতকে বলছে যে তারা পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার করে দেবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এরকম প্রচুর দেশ এবং বহু বিদেশি সংস্থা যারা ভারত কেন বিশ্বের বহু দেশকেই নানা রকম কৌশলে প্রথমে বলেছে আমরা পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার করব, আইপি রাইটস দেবো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু এই জায়গা থেকে সরে এসছে। আগামী দিনে যে ফ্রান্স কিংবা ব্রিটেন বলুন, তারা যদি ভারতের জিটিআরই বা হ্যালের সাথে চুক্তিবদ্ধ হয়েও ইঞ্জিন তৈরি করার কথা বলে, সেটি আদপেও আগামী দিনে যে তারা ব্যাকফায়ার করবে না, অর্থাৎ পেছনে সরে আসবে না, এই বিষয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কিন্তু ভারতের কাছে এই ইসরোর মতন সংস্থা থাকতেও কেন আমরা বিদেশি সংস্থার উপর নির্ভরশীল হতে যাচ্ছি, বা কেনই আমরা এতদিন ইসরোর উপর দায়িত্বটা দিইনি?
যদি এতদিন ইসরোর উপর দায়িত্বটা দেওয়া হতো, তবে আজকের ভারত বহু আগেই যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করে ফেলতো, এবং এই যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করে ফেললে আমরা আজকের আমাদের যে ডিপ্লিটিং স্ট্রেংথ যেটা ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে হয়েছে সেটা কিন্তু কম হতো না। আমরা নিজেদের যুদ্ধের প্লেন নিজেরাই তৈরি করতাম, কোনো রকম বাইরের কোনো দেশের প্রতি আমাদের কোনো নির্ভরশীলতা এতদিন থাকতো না। তো সেই জন্যই প্রশ্নটা উঠছে যে কেন আমরা বিদেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি আমাদের দেশের এই সংস্থা থাকার জন্য। তো এটি জানার পর আমাদের স্বাভাবিকভাবেই বিভিন্ন রকম প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে। এখন ভারত সরকার কি এই বিষয়ে কেন এতদিন উদ্যোগ নেয়নি? ভারত সরকার ধরুন বিভিন্ন, এই সরকার আজকের ক্ষমতায় রয়েছে, আমি কোনো দলের নাম করছি না, তার আগেও কোনো দল ক্ষমতায় ছিল, তারাও কেন এই বিষয়ে উদ্যোগ নেয়নি? ইসরোর মতন এত বড় একটা সংস্থা যারা একটার পর একটা সাফল্য অর্জন করেছে, সেই সংস্থাকে আমরা না দিয়ে আমরা বিদেশিদের উপর কেন নির্ভরশীল হতে যাচ্ছি, যেখানে ইসরোর কাছে সেই ধরনের ক্ষমতা রয়েছে বলে ইসরোর কর্তৃপক্ষ জানিয়েছে। তো এই বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে। এখন দেখব ভারত সরকার এই বিষয়ে কতটা এখন আগ্রহ প্রকাশ করে, এবং যত তাড়াতাড়ি তারা আগ্রহ প্রকাশ করবে তত তাড়াতাড়ি আমাদের ভারতেরই মঙ্গল। এবং আর একটা কথা বলে রাখি যে ফ্রান্সের সাথে যে যুদ্ধের প্লেনের ইঞ্জিনের যদি চুক্তি হয়, সেই চুক্তির যে মূল্য সেটা কিন্তু বিশাল পরিমাণ টাকা কিন্তু ফ্রান্স আমাদের থেকে নিয়ে চলে যাবে। আর যদি ইসরোর মাধ্যমে আমরা ইঞ্জিন তৈরি করি, মূলত আমাদের এই মুহূর্তে যেটা সব থেকে বেশি দরকার সেটি হচ্ছে GE404 ইঞ্জিন। এই GE404 ইঞ্জিনের বিকল্প যদি ভারত, অলরেডি কাবেরী ইঞ্জিনের প্রকল্প প্রায় শেষ করে ফেলেছে, কিন্তু সেগুলো টেস্টিং করতেও একটু সময় লাগবে এবং তার সার্টিফিকেশানে সময় লাগবে। আমি আগের ভিডিওতেও বলেছি যে সার্টিফিকেশান একটা বড় প্রবলেম। এই সার্টিফাইড যদি না হয় তবে সেই ইঞ্জিন 5,000 কেন 10,000 ঘন্টা মানে ফ্লাইং আওয়ার হওয়ার পরও সেই ইঞ্জিনকে সার্টিফাই করবে না, এবং সার্টিফাই না করলে আমরা কিন্তু যুদ্ধের প্লেনে এই ইঞ্জিনকে আমরা ইন্ডাক্ট বা ইনস্টল করতে পারবো না। এখন ভারত সরকার এই বিষয়ে কতটা আগ্রহী, ভারতের ইসরো কতটা ভারতকে সাহায্য করতে পারে, এই বিষয়ে আমাদের নজর থাকবে। এবং আপনারা আমাদের এই চ্যানেলের উপর নজর রাখুন, এবং অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানান। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।